গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট। আজকে 11তম পর্ব। কয়েক ঘন্টা আগেকার কথা। অজ্ঞান জোয়ানার দেহটা পাঞ্জাকুল করে বুকের কাছে ধরে রেখেছে লিওনার্ড। গোপন সুড়ঙ্গ ধরে এগিয়ে চলেছে সোয়ার পিছু পিছু। ওদেরকে অনুসরণ করছে 4 পুরোহিত। জায়গাটা রীতিমতো গোলক ধাঁধার মতো মনে হচ্ছে লিওনার্ডের কাছে। জালের মতো শাখা প্রশাখা বিছিয়ে আছে মাটির তলায়। ঘন ঘন দিক বদলাচ্ছে সোয়া। মনে মনে মোড়গুলোকে মুখস্থ করে নেবার চেষ্টা চালাচ্ছে ও, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। অনেকক্ষণ চলবার পর একটা ছোট্ট প্রকোষ্ঠের সামনে এসে পৌঁছালো ওরা। ভেতরে রয়েছে কম্বল বিছানো একটা খাটিয়া, পাশে টেবিল, তাতে খাবার সাজানো। বন্দিকে ওখানে ঢুকতে ইশারা করলো সোয়া। লিওনার্ড জোয়ানাকে খাটিয়াতে শুয়ে দিতেই ঝটপট কম্বল দিয়ে ঢেকে দিল অজ্ঞান দেহটা, যাতে ওর মুখটা কেউ দেখতে না পায়। সোজা হয়ে চোখের ইশারা করল দাসী, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে দুজোড়া শক্তিশালী হাত চেপে ধরল লিওনার্ডকে। তৃতীয় এক পুরোহিত এগিয়ে এসে ওর কোমরে লুকানো রিভলভার আর শিকারের ছুরিটা কেড়ে নিয়ে গেল। হারামজাদি, ফুঁসে উঠল লিওনার্ড। আবার বেমানি করছিস? তোকে আমি খুন করব। আমাকে খুন করলে নিজের মরণে ডেকে আনবে তুমি উদ্ধারকর্তা, শান্ত গলায় বলল সোয়া। তাছাড়া খামোকায় খেপে যাচ্ছ। অস্ত্রগুলো কেড়ে নেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে, তোমার ক্ষতি করবার জন্য নয়। মাথা গরম লোক তুমি, কখন কি ঘটিয়ে বসো কোনো ঠিক আছে? পুরোহিতের দিকে তাকালো। ভালো মতো তল্লাশি করো, আরো কোনো জিনিস থাকতে পারে। মাথা ঝাঁকালো পুরোহিত। কিছুক্ষণের মধ্যেই লিওনার্ডের শরীর তল্লাশি করে সবকিছু বের করে নিল, সাজিয়ে রাখলো টেবিলের উপর। কাছে গিয়ে পরীক্ষা করলো সোয়া। লিওনার্ডের ঘড়ি, ফ্রান্সিসকোর দেয়া ডায়েরি আর জপমালা কিংবা রুবি পাথরটা স্পর্শ করল না ও। হাত বাড়িয়ে তুলে নিল শুধু মোড়কে পেঁচানো বিষাক্ত বড়িটার খণ্ডাংশ। নাকের কাছে নিয়ে গন্ধ শুকল। পর মুহূর্তে হাসি ফুটল ঠোঁটে। ক্ষতিকর জিনিসটা ধার নেওয়া উচিত হয়নি তোমার উদ্ধারকর্তা, বলল দাসী। তারপর এগিয়ে গেল জোয়ানার দিকে। বিছানার উপর ঝুঁকে কি যেন বলল ও। যখন ফিরে এলো তখন হাতে শোভা পাচ্ছে বিষের বোতলটা। জোয়ানার চুলের ভেতর থেকে বের করে এনেছে। দেয়ালের একটা ফুকর দিয়ে শিশি মুড়ক দুটোই ফেলে দিল প্রকোষ্ঠের বাইরে। ব্যাস, আর আত্মহত্যা করতে পারবেন না তোমরা, কাছে এসে বলল সোয়া। পর্তুগিজে কথা বলছে যাতে পুরোহিতেরা বুঝতে না পারে। আমার কথা মন দিয়ে শোনো। যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণ তোমাদের ক্ষতি হবার ভয় নেই, কিন্তু যদি গোলমাল পাকাও কিংবা পালাবার চেষ্টা করো তাহলে নিজে তো মরবেই, সঙ্গে মালকিনেরও মরণ ডেকে আনবে। কাজেই অমন কিছু করতে যেও না, শান্ত থেকেও, বুঝেছ? এখন তুমি আমার কবজায়, ব্যাপারটা যত দ্রুত মেনে নেবে ততই মঙ্গল তোমার জন্য। মানছি আমি তোমার কবজায়, বলল লিওনার্ড, কিন্তু প্রার্থনা করো তোমাকে যেন আমার কবজায় পড়তে না হয়। কোনো ধরনের দয়া পাবে না তুমি আমার কাছ থেকে, সোয়া। মুখ সামলে কথা বলো। একটু রেগে গেল সোয়া। ভুলে যেও না, আমার কারণে তোমরা দুজন এখনো বেঁচে আছো। দুজন মরতেও গেছে, যোগ করল লিওনার্ড। নিঃস্বার্থভাবে কিছুই করছো না তুমি, আমি জানি। নিশ্চয়ই কোনো মতলব আছে তোমার। শোনো সাদা মানুষ, সোয়া বলল, তোমাকে আমি ঘৃণা করি এটা জেনে রাখো। শুধুমাত্র মালকিনের কারণে এখনো দম ফেলছো তুমি। তোমার কিছু হলে উনি বাঁচবেন না। আমার যদি কোনো মতলব থাকে সেটা কেবল মালকিনকে বাঁচিয়ে রাখার মধ্যেই সীমাবদ্ধ। যাই হোক, এখন এসব বাজে কথা বলে সময় নষ্ট করবার কোনো মানে হয় না। আমাকে যেতে হবে। মন্দিরে চমৎকার একটা অনুষ্ঠান শুরু হয়েছে, সেটা না দেখে থাকতেই চাই না। যা বলছি তা মনে রেখো, শান্ত থেকো। আর আমি বা বাবা মাঝে মাঝে এসে গোপনে দেখা করব তোমাদের সঙ্গে। আমাদের উপর কখনো হামলা করে বসো না। এই মুহূর্তে আমরা দুজনেই তোমার একমাত্র মিত্র। হায়, তোমাদের মতো মিত্র থাকলে শত্রুর দরকার কি? বিদ্রুপ করল লিওনার্ড।
পাল্টা কিছু বলতে পারল না সোয়া। চোখ দুটো জ্বলে উঠল ওর। কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো প্রতিপক্ষের দিকে, তারপর বলল, আমি আবার আসবো। এর মাঝে যদি মালকিনের জ্ঞান ফিরে, ওকে শান্ত রেখো, ভয় পাইও না। পুরোহিতদের নিয়ে বেরিয়ে গেল প্রৌঢ়া দাসী। বন্ধ হয়ে গেল দরজা। বিছানার কাছে গেল লিওনার্দ। কম্বল সরিয়ে পরীক্ষা করলো জোয়ানাকে। ও ঘুরে ঘুমোচ্ছে মেয়েটা। চারপাশে কি ঘটছে তা টেরই পাচ্ছে না। ঠোঁটের কোণে বেঁকে আছে একটু, যেন সুখ স্বপ্ন দেখে হাসছে। দীর্ঘশ্বাস ফেলে প্রকোষ্ঠটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় মন দিল লিওনার্দ। মুঠো দুটো দরজা আছে, একটা দিয়ে ঢুকছে ওরা, অন্যটা বিপরীত প্রান্তের দেয়ালে। দুটোরই পাল্লা অত্যন্ত শক্ত মজবুত। এছাড়া রয়েছে ছোট ফোকরটা, যেটা দিয়ে বিষের বডি বাইরে ফেলে দিয়েছে সোয়া। ফোকরটা কৌতূহলী হয়ে তুলল ওকে। জানালা বলে মনে হচ্ছে না, মাটির তলায় জানালা থাকার কথা নয়, বরং বায়ু চলাচলের ভেন্ট হবারই সম্ভাবনা বেশি। ফোকরটার কাছে গিয়ে কান পাতল লিওনার্দ। শুনতে পেল পানির কুলকুল ধ্বনি। পরক্ষণে বুঝল অ্যাম্ফি থিয়েটারের তলায় নিয়ে আসা হয়েছে ওদেরকে। প্রকোষ্ঠটা জলাশয়ের খুব কাছে, সম্ভবত মূর্তিটার তলায়। পানির আওয়াজের পাশাপাশি আবছা ভাবে শোনা যাচ্ছে মানুষের কোলাহল। নিশ্চয় দেবতাদের বিচার দেখতে আসা জনগণ চেঁচামেচি করছে। কি ঘটছে ওখানে? অটার আর ফ্রান্সিসকোকে কি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে পানিতে? নীরবে বসে রইল লিওনার্দ। শব্দ শুনে বোঝার চেষ্টা করল কি ঘটছে মন্দিরে, তবে বিশেষ সুবিধা করতে পারল না। চেঁচামেচির বাড়া কমা শুনে শুধু আন্দাজ করতে পারল দর্শকদের মতিগতি, আর কিছুই নয়। ঘণ্টাখানিক চলল হইচই। তারপর থমথমে নৈশব্দ নেমে এলো মন্দিরে। পানির কুলুকুলো আওয়াজ ছাড়া আর কোনো কিছু শোনা গেল না। প্রকোষ্ঠের ভেতরে একটা তেলের কুপি জ্বলছিল, ওটা নেবে গেল এক সময়। ঘন অন্ধকার গ্রাস করল লিওনার্দকে, তবে বেশিক্ষণ সেই অত্যাচার সহ্য করতে হলো না। ফোকর দিয়ে আস্তে আস্তে আলো ঢুকতে শুরু করলো ভূগর্ভস্থ কামরাটাতে। আবছা ভাবে ভেতরটা দেখতে পেল লিওনার্দ। একটু বিস্ময় অনুভব করল। গত কয়েক সপ্তাহে যেরকম প্রাণহীন আলোতে অভ্যস্ত হয়ে গেছে, তার চেয়ে এটা ব্যতিক্রম, অনেকটাই উজ্জ্বল। একটা টুল টেনে জোয়ানার বিছানার পাশে বসে রইল লিওনার্দ। মনটা ভারী হয়ে গেল। সব শেষ। দুঃসাহসী আত্মত্যাগী ফ্রান্সিসকো মারা গেছে, সঙ্গে মারা গেছে ওর বিশ্বস্ত দীর্ঘদিনের ভৃত্য অটার। মন্দিরে হইচই থেমে যাবার এই একটা অর্থই হতে পারে। একই ভাগ্য ওকেও বরণ করতে হবে। এমনকি নাম পরিচয়হীন কবরও কপালে নেই ওর। কুমিরে পেটে যাবে দেহটা। খামোকায় এতদিন আলেয়ার পিছনে ছুটেছে, অপচয় করেছে জীবনটা। ঔষধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন জোয়ানা। ভালোই হয়েছে তাতে। জেগে উঠলেই তো আবার এই নিষ্ঠুর পৃথিবীর মুখোমুখি হতে হবে ওকে। যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই শান্তি। টুল ছেড়ে উঠে পড়ল লিওনার্দ। খিদে পেয়েছে। হাতের কাছে খাবার থাকা সত্ত্বেও নিয়তির কথা ভেবে পেট খালি রাখার কোনো মানে হয় না। টেবিলের পাশে গিয়ে খেতে শুরু করলো ও। পেট ভরালো। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই জোয়ানার ফ্যাকাশে মুখে রক্তের আভা ফিরল। বড় করে শ্বাস ফেলে চোখ খুলল ও, উঠে বসল। আমি কোথায়? বিভ্রান্ত চোখে চারদিকে তাকিয়ে জানতে চাইল জোয়ানা। এটা তো আমার বিছানা না। শান্ত হও, কাছে এসে বলল লিওনার্দ। জোয়ানার হাত তুলে নিল নিজের হাতে। এই তো আমি। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাকিরা কোথায়? এটাই বা কোন জায়গা? দেখে তো সমাধির মতো মনে হচ্ছে। জ্যান্ত কবর দিয়েছে নাকি আমাদেরকে? না না, মাথা নাড়ল লিওনার্দ। মাটির নিচে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে আমাদের। এসো, কিছু মুখে দাও, তারপর সব খুলে বলবো। মেঝেতে পা রেখেই নিজের পোশাকের উপর নজর পড়ল জোয়ানার। বিস্মিত গলায় বলল, এ তো ফাদার ফ্রান্সিসকোর আলখাল্লা। এটা আমার গায়ে কেন? ফাদার কোথায়? আগে খাওয়া দাওয়া করো, বলছি, বলল লিওনার্দ। নইলে কিছু বলবো না আমি। যান্ত্রিক ভঙ্গিতে টেবিলের কাছে গেল জোয়ানা। কিছু সন্দেহ করেছে বোধ হয়। দায় সারা ভঙ্গিতে একটু খাবার মুখে দিল।
কিন্তু সারাক্ষণেই ওই ভয়ার্ত দৃষ্টি আটকে থাকলো প্রেমিকের মুখের উপর। লিওনার্ড চেষ্টা করলো যতটা সম্ভব নির্বিকার থাকতে। একটু পরে খাবারের পাত্র সরিয়ে রাখলো জোয়ানা। অনুনয়ের সুরে বলল, এবার বলো ফ্রান্সিসকো আর অর্ডার কোথায়? দোহাই তোমার, কিছু লুকিও না। ইতস্তত করল লিওনার্ড। ওরা মারা গেছে, মারা গেছে জোয়ানা। মারা গেছে? জোয়ানার চোখে নিখাত বিস্ময় ফুটল। তাহলে আমরা বেঁচে আছি কেন? গলা খাঁখারি দিল লিওনার্ড। মনকে শক্ত করো, সব বলছি আমি। তুমি ঘুমিয়ে যাবার পর সোয়া একটা ফন্দি নিয়ে দেখা করে আমাদের সঙ্গে। ওই মোতাবেকেই। কিসের ফন্দি? বাধা দিয়ে জিজ্ঞেস করলো জোয়ানা। মুখে কথা আটকে গেল লিওনার্ডদের। কেন যেন বাধা বাধা ঠেকছে, ঘটনাটা বলতে পারছে না। ওর হাত চেপে ধরল জোয়ানা। প্লিজ আমাকে বলো, এভাবে কষ্ট দিও না। জিভ দিয়ে ঠোঁট ভেজালো লিওনার্ড। সোয়া বুদ্ধি দিয়েছে ফ্রান্সিসকোকে আকার পোশাক পরিয়ে উৎসর্গ হবার জন্য অটারের সঙ্গে যেতে। সবার চোখে ধুলো দিয়ে তোমাকে লুকিয়ে ফেলতে চাইছিল ও। তোমরা রাজি হয়েছ? মাথা ঝাঁকালো লিওনার্ড। হ্যাঁ, শুধু রাজিই হয়নি, ফন্দিটার বাস্তবায়নও হয়ে গেছে। মন্দিরের তলায় তোমাকে আমাকে নিয়ে এসেছে সোয়া। এখান থেকে ওখানকার আওয়াজ শোনা যায়। একটু আগ পর্যন্ত হইচই হচ্ছিল ওখানে। মনে হলো দেবতাদের বলি দিয়ে ফেলেছে ওরা। ঝট করে উঠে দাঁড়ালো জোয়ানা। রাগে সুন্দর মুখটা লাল হয়ে গেছে। বলল, কি করে করলে তুমি কাজটা? কে তোমাকে এমন কাজ করার অধিকার দিয়েছে? আমি তোমাকে সাহসী ভেবেছিলাম, এখন দেখছি উল্টোটা। নিজের জীবন বাঁচানোর জন্য কাপুরুষের মতো ফ্রান্সিসকোকে পাঠিয়েছ নিশ্চিত মৃত্যুর মুখে। খামোখাই রেগে যাচ্ছ তুমি, শান্ত গলায় বলল লিওনার্ড। আমি যা করেছি তা শুধু তোমার কথা ভেবে। নিজের প্রাণের পরোয়া করিনি আমি কখনো। আজ হঠাৎ কেন করব? তাহলে কেন ফ্রান্সিসকোকে পাঠিয়েছ আমাকে না জানিয়ে? বলো, জবাব দাও। পারলে আমি নিজেই যেতাম জোয়ানা, বিশ্বাস করো। কিন্তু তাতে কোনো লাভ হতো না, ধরা পড়ে যেতাম। ফ্রান্সিসকোকে আমি জোর করে পাঠাইনি। সত্যি বলতে কি, আমি ওকে মানাই করেছিলাম, কিন্তু ও কথা শোনেনি। এখানে আমার কি দোষ? আমি তোমার কথা ভেবে সোয়ার প্রস্তাবে রাজি হয়েছি, আর তুমি কি না আমাকে কাপুরুষ বলছো? এর চেয়ে মরে গেলে ভালো হতো। লিওনার্ডের ব্যথিত চেহারা দেখে রাগ পড়ে গেল জোয়ানার। বলল, আমি দুঃখিত, তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ফাদারের মতো ভালো মানুষটা যাই বলুক, তোমারও ভাবা উচিত ছিল আমার জীবনটা থাকবে কি যাবে সেটা ঠিক করার অধিকার শুধু আমার। কারো কথায় একতরফা সিদ্ধান্ত নিয়ে ভালো করনি তুমি। কারো মৃত্যুর দায় নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো বলতে পারো? যা হবার তা তো হয়ে গেছে। কান ঝাঁকালো লিওনার্ড। যাও, আগামীতে এই ধরনের পরিস্থিতি দেখা দিলে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেব। মলিন একটা হাসি ফুটল ওর ঠোঁটে। জামার ভেতর থেকে বের করে দিল ফ্রান্সিসকোর ডায়েরি আর জপমালাটা। এ দুটো জিনিস তোমাকে দিয়ে গেছে ফাদার। একটা চিঠি আছে ডায়েরির মধ্যে। ডায়েরিটা খুলে ফ্রান্সিসকোর চিঠিটা পড়ল জোয়ানা। সেটা এরকম: প্রিয় সেনিয়ারা, কি পরিস্থিতিতে এই চিঠি লিখছি তা আশা করি ইতিমধ্যে জানতে পেরেছেন। যদি সময় নিয়ে পুরো ডায়েরিটা পড়েন তাহলে আমার লজ্জাজনক দুর্বলতা সম্পর্কে জানতে পারবেন। আমি একজন পাদ্রী, ঈশ্বরের দূত, অথচ সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে সাধারণ এক পুরুষের মতো একটা অন্যায় করে বসেছি আমি। আপনাকে ভালোবেসে ফেলেছি। দয়া করে ক্ষমা করুন আমাকে, কারণ আপনি ক্ষমা না করলে অন্য কোথাও ক্ষমা পাব না আমি। চমৎকার একজন সাথী পেয়েছেন আপনি আমার চোখের সামনে। প্রার্থনা করি তাকে নিয়ে সুখী হন। ঠিক যেমন ভালোবাসা পাওয়া উচিত আপনার, ঠিক তেমনিভাবে মিস্টার অট্রাম ভালোবাসেন আপনাকে। হাজারো বিপদ আপনাদের চারদিকে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সেসব কাটিয়ে উঠতে পারবেন আপনারা। কাটিয়ে উঠতে পারবেন নিজেদের মধ্যকার বিভেদও, দীর্ঘ সুখী জীবনযাপন করবেন। আর আমার ব্যাপারে যদি কখনো মনে পড়ে এই হতভাগাকে, তাহলে একটু প্রার্থনা করবেন। জানবেন
আমি আপনাদের প্রকৃত বন্ধু ছিলাম। বন্ধুর জন্য আত্মত্যাগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিদায়, ভালো থাকবেন। ইতি ফ্রান্সিসকো। পড়া শেষ করে কান্নায় ভেঙে পড়ল জোয়ানা। ও ফাদার, কেন আপনি এই কাজ করতে গেলেন? আমি যেমন ভালোবাসা পাবার যোগ্য নই। ওকে জড়িয়ে ধরল লিওনার্দ, মুখ রাখতে দিল বুকে। বলল, অসম্ভব রকমের একজন ভালো মানুষকে হারালো পৃথিবী। তুমি ঠিকই বলেছ জোয়ানা, আমরা ওর বন্ধুত্ব পাবার যোগ্য নই। কিছুক্ষণ নীরবে বসে রইল প্রেমিক প্রেমিকা। তারপরে সচকিত হয়ে উঠল দরজার তালা খোলার শব্দে। কয়েক মুহূর্ত পরেই প্রকোষ্ঠে ঢুকল নাআম আর সোয়া। ওদেরকে দেখতে পেয়ে রোষ ফুটল লিওনার্দের চেহারায়। প্রধান পুরোহিতের চোখে নানা রকম অভিব্যক্তি খেলা করছে। বোঝা যাচ্ছে দোটানায় ভুগছে সে। গলার যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, উদ্ধারকর্তা, রাখাল বালিকা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। দয়া করে কোনো ধরনের আক্রোশ দেখাতে যেও না। বাইরে প্রহরী আছে, ওরা তোমাদেরকে খুন করে ফেলবে। আমি এমনিতে তোমাদের বাঁচিয়ে রাখতে রাজি নই। নিতান্তই বাধ্য হয়েছি আমার মেয়ের কাছে তোমাদের ব্যাপারে কথা দিয়ে ফেলায়। দয়া করে আমাকে কঠোর হতে দিও না। তোমার সব কথা শুনবো আমরা, বলল লিওনার্দ। তার আগে বলো, আমাদের বন্ধুদের খবর কি? ওদেরকে উৎসর্গ করা হয়েছে আকা আর জালের কাছে, গম্ভীর গলায় বলল নাআম। সাদা পাদ্রীটা জলাশয়ে পড়বার আগেই বেহুশ হয়ে গিয়েছিল, আর বামনটা, ওকে জোর করে ফেলতে হয়নি। উল্টো আমার এক পুরোহিতকে চাপটে ধরে নিচ থেকে ঝাঁপ দিয়েছে পানিতে। বড়ই আশ্চর্য ব্যাপার। চমৎকার, হাসল লিওনার্দ। আমি জানতাম ওটা সহজে পার পেতে দেবে না তোমাদের। অন্তত দুই একজনকে সঙ্গে নিয়ে যাবেই। আমি সে কারণে অবাক হইনি, বলল নাআম। অদ্ভুত ঘটনাটা ঘটেছে ও ঝাঁপ দেবার পরে। আমাদের ইতিহাসে প্রথমবারের মতো ভোরের চেহারাটা পাল্টে গেছে। কুয়াশা কেটে গিয়ে হেসে উঠেছে সূর্য। আমার ধারণা দেবতারা খুশি হয়ে এই উপহার দিয়েছেন আমাদের। ভণ্ড দেবতাদের শেষ করে দেবার উপহার। তাহলে বলবো তোমাদের দেবতারা অন্ধ, বিদ্রুপের সুরে বলল জোয়ানা। আমি এখনো বেঁচে আছি, সেটা দেখতে পাননি ওরা? এক মুহূর্তের জন্য থমকে গেল নাআম। তারপর নিজেকে সামলে বলল, হ্যাঁ রাখাল বালিকা, এখনো তুমি জীবিত। তবে কতটা সময় থাকবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তোমারই উপর। আমার বয়স হয়েছে, বাকি দিনটা শান্তিতে কাটাতে চাই, আর কারো রক্ত ঝরাতে ইচ্ছুক নই আমি। যাই হোক, আমার গল্প এখনো শেষ হয়নি। শুধু রোদ ওঠাতেই অবাক হইনি আমি, কারণ সূর্য হেসে ওঠার পর যা ঘটেছে তা আরো অবাক হবার মতো। জলাশয়ের পানিতে আবার তোমাদের ভৃত বামনটাকে দেখতে পেয়েছি আমরা। হ্যাঁ, জ্যান্ত অবস্থায় আমাদের পবিত্র কুমিরের সঙ্গে লড়াই করছিল। কুমিরের সঙ্গে একই তালে সাঁতার কাটছিল, কখনো ডুব দিচ্ছিল, কখনো বা উঠছিল ভেসে। কিভাবে একজন মানুষের পক্ষে তা সম্ভব সেটা আমি বুঝতে পারছি না। সাবাস ওটার, সাবাস, বলে উঠল লিওনার্দ। তারপর কি ঘটল? শেষ পর্যন্ত পবিত্র কুমিরের নাক মুখ দিয়ে রক্ত ঝরতে দেখেছি আমরা। ওই অবস্থায় দেখেছি গুহায় ফিরে যেতে। তোমাদের ভৃত্য সঙ্গে ছিল কিনা তা বোঝা যায়নি। নিশ্চিত হতে চাইলে ওই গুহাতে কাউকে যেতে হবে, বলা বাহুল্য। অমন একটা ঝুঁকি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নেবে না। বাচুক বা মরুক, অর্ডার তাহলে ভালো একটা লড়াই করেছে, লিওনার্দ বলল। তো এখন তুমি কি চাও নাআম? কেন এসেছো এখানে? গলা খাকারি দিয়ে দিল প্রধান পুরোহিত। এখানে তার আসার উদ্দেশ্যটা হচ্ছে কৌশলে জোয়ানার কাছ থেকে লিওনার্দকে আলাদা করা। তবে সেটা তো আর বলে দেয়া যায় না, তাই ইতস্তত করে বলল, আমি ওদের পরিণতির কথা জানাতে এসেছি তোমাদের। তাই নাকি? ব্যঙ্গ ঝরল লিওনার্দের মুখ দিয়ে। আমাদের প্রিয় দুজন মানুষকে খুন করে এসেছ, এই খবরটা জানাবার তোর সই ছিল না বুঝি? ভালো কথা। আমাদের নিয়ে কি পরিকল্পনা তোমার? মানে যতদিন না আমাদেরকেও কুমিরের খাবার হতে হচ্ছে ততদিন কি করবে জানতে পারি? বিশ্বাস করো উদ্ধারকর্তা, আমি তোমাদের বাঁচাতে চাই, বলল নাআম।
অনেকে মারা গেছে ইতিমধ্যে, তবে আমার তাতে কিছু করার ছিল না। ওরা সবাই ছিল পরিস্থিতির শিকার। এখন গোটা শহরে নানা রকম কানাঘুষা শুরু হয়েছে। দ্বিধায় ভুগছে জনগণ। আগামী কয়েকদিনে কি ঘটবে সেটা নিশ্চিত করে বলতে পারি না আমি। তাই লুকিয়ে থাকাটাই ভালো হবে তোমাদের জন্য। জানি বাসস্থান হিসেবে এই জায়গাটা খুব একটা সুবিধের নয়, কিন্তু এখানে তোমরা নিরাপদে থাকবে। যদি চাও তাহলে পাশে আরেকটা কামরা আছে, ওটাও ব্যবহার করতে পারো। এসো, দেখাচ্ছি। লিওনার্ডকে প্রকোষ্ঠের দ্বিতীয় দরজার সামনে নিয়ে গেল নাআম। একটা চাবি দিয়ে খুলে ফেলল তালা। তারপর পাল্লাটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ও পাশে আরেকটা কামরা নজরে পড়ল, এ পাশেরটারই ডুপ্লিকেট। নিজেই দেখো, বলে পথ ছেড়ে দাঁড়ালো নাআম। ক্ষণিকের জন্য সতর্ক থাকার কথা ভুলে গেল লিওনার্ড। কৌতূহলের বসে পা রাখল ও পাশের কামরায়, আর সঙ্গে সঙ্গে টান দিয়ে দরজাটা বন্ধ করে দিল প্রধান পুরোহিত। মাই করে ঘুরল লিওনার্ড, তবে দেরি করে ফেলেছে। বাইরে থেকে ছিটকিনে আটকানোর শব্দ হলো। জোয়ানার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল লিওনার্ড। জোয়ানা কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল ব্যাপারটা। ক্ষণিকের জন্য স্থবির হয়ে গেল ও। এবার রাখাল বালিকা বলল, নাআম, আমরা একান্তে কথা বলতে পারি? এমন কিছু বলার আছে আমার, যা অন্য কারো শোনা ঠিক হবে না। শয়তান কোথাকার! হিসিয়ে উঠল জোয়ানা। কি বলতে চাও তুমি? মাথা গরম না করলে ভালো করবে রাখাল বালিকা, শান্ত গলায় বলল নাআম। যে অপরাধ তুমি করেছ আমাদের ধোঁকা দিয়ে, তাতে মৃত্যুই প্রাপ্য ছিল তোমার। শুধু আমার মেয়ের অনুরোধে বাঁচতে দিয়েছি, কিন্তু যদি কথা না শুনো আমাকে প্রতিশ্রুতি ভাঙতে হবে। সেটা তোমার জন্য সুখকর হবে না। হুমকি দিচ্ছ? যা খুশি ভাবতে পারো, কিন্তু জেনে রাখো, জন্মের মতো ফাঁদে পড়েছ তুমি। আমাদের দেশে পা রেখে বিরাট ভুল করেছ। এখান থেকে পালাবার কোনো পথ নেই। এখন আমার কথা মতো চলতে হবে তোমাকে। আমার উপর জোর খাটিয়ে লাভ নেই নাআম, দৃঢ় গলায় বলল জোয়ানা। কুমিরের মুখে ছুঁড়ে ফেলে ছাড়া কিছুই তুমি করতে পারবে না আমাকে নিয়ে। আমার কথা শেষ হতে দাও, বলল নাআম। তোমার বা উদ্ধারকর্তার কোনো ক্ষতি করার ইচ্ছে নেই আমার। এমনিতেই যথেষ্ট ঝামেলায় আছি। ভণ্ড দেবদেবীদের সঙ্গে জড়িয়ে অভিযোগ তোলা হয়েছে আমার আর সোয়ার বিরুদ্ধে। এখন তুমি যদি সাহায্য করো, আমরা দুপক্ষই সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি। আর একটা ষড়যন্ত্র? বাঁকা গলায় বলল জোয়ানা। বিদ্রুপের হাসি হাসল। বলো বলো, চুপ করে থেকো না, শুনে দেখি এবার তোমাদের দুষ্ট মাথা থেকে কি বুদ্ধি বেরিয়েছে। অপমানটা নীরবে হজম করল নাআম। বলল, তোমাকে আবার জনগণের সামনে হাজির করব আমরা। বলবো তুমি সত্যি সত্যিই দেবী, তাই বলি দেবার পরও মারা যাওনি। কি বললে? আবার দেবী বানাবে? রাজ্যের শাসনভার তুলে দেবে? না। নাআম মাথা নাড়ল। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের, আর তোমাকে ক্ষমতা দেয়া হবে না। তবে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবার একটা ব্যবস্থা করব। আমাদের রাজা উলফানকে বিয়ে করবে তুমি, তার রানী হয়ে থাকবে। দেবী বিয়ে করবে একজন সাধারণ রাজাকে? লোকে সেটা মেনে নেবে? কারণ সবার সামনে তুমি ঘোষণা দেবে রাজার প্রেমে পড়েছ, তার সঙ্গিনী হয়ে থাকতে চাও, দেবত্ব ত্যাগ করে সাধারণ একজন মানবীতে পরিণত হচ্ছ তাই। বাহ, চমৎকার পরিকল্পনা, টিটকিরি মারল জোয়ানা। বুদ্ধিটা তোমার মাথা থেকে বেরিয়েছে বলে মনে হচ্ছে না, নাকি ভুল বললাম আমি সোয়া? হ্যাঁ, পরিকল্পনাটা আমারই, স্বীকার করল সোয়া। তবে ওটা আপনাকে বাঁচানোর জন্য করেছি আমি, ছোট মালকিন। এর সঙ্গে প্রতিশোধেরও একটা ব্যাপার আছে। ওই সাদা মানুষটাকে একটা শিক্ষা দিতে চাই আমি। ওকে দেখাতে চাই প্রিয়জন দূরে সরে গেলে কেমন লাগে। ভেবেছ প্রাণ বাঁচানোর জন্য তোমার এই নোংরা পরিকল্পনায় সায় দেব আমি? রেগে গেল জোয়ানা। কি ভাবো তুমি আমাকে? আপনি স্রেফ একজন আবেগপ্রবণ মেয়ে মালকিন। যুক্তি দিয়ে বিচার করুন, দেখবেন ঠিক কাজই করছি আমি। এতে আপনার আর আমার বাবার জীবন রক্ষা পাবে। জনগণ ক্ষেপে আছে বাবার উপরে। ক্ষমতা টিকিয়ে রাখতে হলে উলফান আর ওর সেনাবাহিনীর সাহায্য দরকার আমাদের। ইতিমধ্যে
রাজার সঙ্গে কথা বলেছি আমরা, আপনাকে তার হাতে তুলে দেবার বিনিময়ে সমর্থন চেয়েছি। ওলফান তাতে রাজিও হয়েছে, তবে ওর শর্ত একটাই, বিয়েটা আজ রাতেই হতে হবে। এখন নিজেই ভাবুন, অনর্থক খুন হয়ে যাবার চেয়ে রানী হয়ে বেঁচে থাকাটাই কি ভালো নয়? আমার ধারণা অন্যরকম, শান্ত গলায় বলল জোয়ানা। কোনো ধরনের অভিব্যক্তিও আর ফুটছে না ওর চেহারায়। আমি বরং মরে যেতেই পছন্দ করব। চুলের মধ্যে হাত দিল ও, পর মুহূর্তে বিস্মিত হল, বিষটা নেই। মরাটা এত সহজ নয় মালকিন, হাসল সোয়াক। আপনার বিষের শিশিটা সরিয়ে ফেলেছি আমি, এত সহজে মুক্তি পাচ্ছেন না আপনি। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, হুমকি দিল জোয়ানা। উপবাসে মরব। তাতে সময় লাগবে, কিন্তু বিয়েটা হবে আজই। তার আগে ওলফানকে সম্মতিও জানাতে হবে আপনার। বোকাটা গু ধরেছে, প্রকাশ্যে যদি আপনি ওকে বিয়ে করতে রাজি না হন, তাহলেও ও এর মাঝে নেই। ওই সম্মতি তোমরা কোনোদিনই পাবে না সোয়া, বলল জোয়ানা। কাজেই পরিকল্পনাটা বাতিল করে দিলে ভালো করবে। আমাকে এখন আপনি চিনতে পারেননি মালকিন, শীতল গলায় বলল সোয়া। সহজে আমি হাল ছাড়ি না, আমি জানি কিভাবে আপনাকে রাজি করাতে হবে। মানে? উদ্ধারকর্তার কথা বলছি মালকিন। ক্রূর হাসি হাসল সোয়া। ধরুন ও যদি নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হয়, যদি আপনার সম্মতি দেয়া না দেওয়ার উপরে ওর জীবন নির্ভর করে, তাহলে কি করবেন আপনি? মোক্ষম এক চাল দিয়েছে প্রৌঢ়া দাসী। আচমকা নিজের অসহায়ত্ব টের পেল জোয়ানা। ধপ করে বসে পড়ল বিছানায়, চোখের পানি জমল, ভাঙা গলায় বলল, তুমি আমার এত বড় সর্বনাশটা করবে জোয়া? তার চেয়ে আমাকে ওই কৃতদাস ব্যবসায়ীর আস্তানায় মরতে দিলেই তো ভালো করতে। তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল মালকিন, নির্বিকার ভঙ্গিতে বলল সোয়া। আপনি আমাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। কোনো সাদা কুকুর আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায়নি তখন। আর আজ আমার কথা ভাবুন, কে আছে আমার? না স্বামী, না সন্তান। আপনাকেই জীবনের একমাত্র অবলম্বন ভেবে বেঁচেছিলাম আমি, ঠিক যেভাবে একজন মা তার সন্তানকে নিয়ে বেঁচে থাকে। অথচ আমার ব্যাপারেই ওই সাদা শয়তানটা মন বিষিয়ে দিয়েছে আপনার, আমাকে দূরে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না। আর বিয়েটার কথা বলছেন, ওটা সর্বনাশ নয় মালকিন, বরং আপনাকে আমার কাছে রাখার একমাত্র পথ। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। এই কয়েকখানায় বন্দি করে রেখে উদ্দেশ্যটা সফল করতে পারি, কিন্তু অতটা নিষ্ঠুর আমি হতে পারবো না। তাই দেশের রাজার সঙ্গে আপনার বিয়ের ব্যবস্থা করেছি, যাতে রানীর মতো থাকেন, আরাম আয়েশ গড়াগড়ি খায় আপনার পায়ের তলায়। এরপরও যদি মনে করেন আমি অন্যায় করছি, তাহলে আমার আর বলার কিছু নেই। ব্যাপারটাকে নিজের ভাগ্য বলে মেনে নিন। ওলফানকে বিয়ে করতে হবে আপনার, কুয়াশা মানবদের দেশে বাকি জীবন কাটাতে হবে। থামল প্রৌঢ়া দাসী, আবেগের উচ্ছ্বাসে শরীর কাঁপছে। কয়েক মুহূর্ত পর ওর দিকে তাকিয়ে থাকলো জোয়ানা, তারপর বলল, এখন যাও তোমরা, আমাকে ভাববার সময় দাও। ঠিক আছে, আমরা যাচ্ছি। বলো না সন্ধ্যার আগে ফিরব, তখন তোমার জবাব চাই। শুনে রাখো রাখাল বালিকা, এই বদ্ধ কামরাতেও তোমার উপর নজর রাখবো আমরা। কাজেই আত্মহত্যা করবার চেষ্টা করতো না। মরতে দেয়া হবে না তোমাকে। প্রয়োজনে হাত পা বেঁধে ফেলে রাখবো, জোর করে খাওয়াবো। মনে রেখো কথাটা। চলে গেল পিতা কন্যা, বন্দিনীকে বর্ণনা দুশ্চিন্তার মধ্যে ফেলে। কয়েক ঘন্টা বিছানার উপর নীরবে বসে রইল জোয়ানা, মুখটা পাথরের মতো করে। আড়াল থেকে যারা নজর রাখছে তাদেরকে ওর মনের অবস্থা বুঝতে দিতে চায় না। মাথার মধ্যে অবশ্য ঝড় বইছে ওর। একটা ব্যাপার পরিষ্কার, পাগল হয়ে গেছে সোয়া। ভালোবাসার ঘৃণার দোলাচলে স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়েছে মহিলা। সন্তান হারানোর ভয়ে আতঙ্কিত পশুর চাইতেও ভয়ানক হয়ে উঠেছে। শুরু থেকেই লিওনার্ডকে ঈর্ষা করছে সে, ফলে লিওনার্দো ওকে অপছন্দ করতে শুরু করেছে, অবিশ্বাস করেছে। এই দ্বিমুখী দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে এখন। ন্যায় অন্যায়ের বোধ হারিয়ে ফেলেছে সোয়া, যা খুশি তাই করে বসছে। কাজেই প্রৌঢ়া দাসের কাছ থেকে
কোনো ধরনের দয়া আশা করা বৃথা। না আমের বেলায়ও একই কথা খাটে। মেয়ের প্রতি আবেগের চাইতেও রাজনৈতিক উচ্চাবিলাস বেশি কাজ করছে প্রধান পুরোহিতের ভেতর। সোয়ার পরিকল্পনায় হাত মিলিয়েছে শুধুমাত্র নিজের পিঠ এবং ক্ষমতা বাঁচানোর জন্য। তবে লোকটাকে যদি বিকল্প একটা পথ দেখানো যায় তাহলে কাজ হতে পারে। উলফানকে মোটেই পছন্দ করে না সে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে রাজার সমর্থন ছাড়া টিকতে পারবে না বলেই জোয়ানাকে তার হাতে তুলে দিতে চাইছে। নইলে ভণ্ড দেবীকে চুপি চুপি দেশ থেকে বের করে দিতে পারলেই বেশি খুশি হতো নিঃসন্দেহে। এমনিতেও পুরো আয়োজনটা খুব একটা নিরাপদ নয়। আপাতত উলফানকে হাতে রাখতে চাইছে না আম। তবে নিশ্চিতভাবে বলা যায় আসন পাকাপোক্ত হয়ে গেলে রাজা আর ভণ্ড দেবী দুজনকেই পথ থেকে সরিয়ে দেবার একটা ব্যবস্থা করবে লোকটা। তখন সোয়াও তাকে ঠেকাতে পারবে না। বাকি থাকে লিওনার্দ আর উলফান। লিওনার্দ বন্দী, অতএব ও কিছু করতে পারবে না। এই মুহূর্তে সাহায্য করতে পারে শুধু উলফান। খাঁটি মনের মানুষ সে, বেইমানি করতে জানে না। কেন না আমের প্রস্তাবে রাজি হয়েছে সেটা একটা প্রশ্ন বটে। তবে জোয়ানাকে চিরসাথী হিসেবে পাবার লোভ হয়তো কাজ করেছে রাজার ভেতরে। সত্যি কি তাই? সেদিন তো সে পরিষ্কার জানিয়েছিল লিওনার্দ মানে জোয়ানার স্বামী থাকা অবস্থায় ওর দিকে হাত বাড়াবে না। তাহলে আজ বাড়াচ্ছে কেন? একটু ভাবতেই জোয়ানা বুঝতে পারল ওকে ভুল বুঝিয়েছে না আম। নিশ্চয় বলেছে লিওনার্দ মারা গেছে। এখন যদি কোনোভাবে ওকে বোঝানো যায়। উঠে পায়চারি শুরু করলো জোয়ানা। লিওনার্দের মতো ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখল পুরো প্রকোষ্ঠটা। বুঝতে পারল পালানোর কোনো উপায় নেই। ওপাশের কামরায়ও যাওয়া সম্ভব নয়। দরজাটাতে তালা না থাকলেও কি যেন একটা কৌশল খাটানো হয়েছে। সম্ভবত লোকানো কোনো স্প্রিং আছে। সেটার পজিশন জানা না থাকলে দরজা খোলা অসম্ভব। কাজেই ভাগ্যে যা আছে তা মোকাবেলা করতেই হবে। অঠারের কথা মনে পড়ল। সত্যি কি মারা গেছে বামন? আর ফ্রান্সিসকো? তার কথা মনে পড়তেই মনটা ভারী হয়ে গেল। খেয়ে জানত ছোটখাটো মানুষটা এভাবে আত্মত্যাগ করবে? এর জন্যই তো ওই দায়ী। লিওনার্দের উপর খামোকাই রেগে গিয়েছিল। এখন বুঝতে পারছে ফ্রান্সিসকো নিজের ইচ্ছেতে গেছে প্রাণ দিতে। ওতে লিওনার্দের কোনো হাত ছিল না। গত কয়েক মাসে বারবার ওকে ভুল বুঝেছে জোয়ানা। এখন তার শাস্তিই বুঝে ঈশ্বর দিচ্ছেন ওকে। লিওনার্দের প্রাণ বাঁচানোর দায়িত্ব তুলে নিয়েছে ওর হাতে। হিস, যদি ফ্রান্সিসকোর মতো সহজে দায়িত্বটা পালন করা যেত। হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিত জোয়ানা। নিস্পন্দভাবে কেটে গেল দিনটা। সন্ধ্যা ঘনাতেই আলো কমে গেল প্রকোষ্ঠটার ভেতর। আর একটু পরেই হাতে মোমবাতি নিয়ে উদয় হলো না আম আর সোয়া। আমরা এসেছি রাখাল বালিকা, বলল প্রধান পুরোহিত। কি সিদ্ধান্ত নিলে? তোমাদের নোংরা প্রস্তাবে রাজি নই আমি, বলল জোয়ানা। ভালো করে ভেবে দেখো। ভেবেছি আমি, সারাটা দিন ধরে ভেবেছি। আমার জবাব শুনতে পেয়েছো তোমরা? খপ করে জোয়ানার বাহু চেপে ধরল নাম। বলল, এদিকে এসো রাখাল বালিকা। শেষ কথা বলবার আগে একটা জিনিস দেখাতে চাই তোমাকে। টেনে প্রকোষ্ঠের দ্বিতীয় দরজার কাছে নিয়ে গেল প্রধান পুরোহিত তাকে। সোয়া বেরিয়ে গেল। খানিক পরেই দরজার উপর দিকে একটা প্যানেল খুলে গেল। ফোকর দিয়ে ওপাশের কামরাটা দেখা যাচ্ছে। দেখো, কঠিন গলায় বলল না আম। তাকালো জোয়ানা। দেখলো ওপাশের কামরায় তিনজন পুরোহিত দাঁড়িয়ে। লিওনার্দের হাত পা বেঁধে ফেলেছে তারা। মুখে গুজে দিয়েছে একটা কাপড়। দ্বিতীয় একটা দরজা দিয়ে ঢুকেছে সোয়া। দাঁড়িয়ে আছে এক পাশে। এবার বলো, বিয়েতে তুমি রাজি আছো কি না? না আম জানতে চাইল। লিওনার্দকে এই অবস্থায় দেখে বুকটা কেমন কেমন করছে জোয়ানার, কিন্তু সাহস হারালো না। বলল, না, আমি রাজি নই। বেশ, তাহলে বাকিটা দেখাতে হয় তোমাকে। শীষ দিয়ে ইশারা করল নাম। সেটা শুনে সোয়া কি যেন নির্দেশ দিল পুরোহিতদের। একজন এগিয়ে এসে কামরার মাঝখানে হাঁটু গেড়ে বসল। তারপর মেঝে থেকে তুলে আনলো একটা পাথরের স্ল্যাব। একটা অন্ধকার ফুকর উন্মুক্ত হলো তাতে। লিওনার্দকে মেঝেতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো তার সামনে। ফোকরটা কিসের জানো? বলল না আম।
ওটা ঠিক তলায় রয়েছে আমাদের পবিত্র কুমিরের গুহাটা। সারা বছর তো আর জলাশয়ের মানুষ উৎসর্গ করা যায় না, তাই মাঝে মাঝে ওখান দিয়ে খাবার ফেলা হয় ওর জন্য। এখন উদ্ধারকর্তাকেও ফেলা হবে কি না সেটা নির্ভর করছে তোমার উপর, রাখাল বালিকা। ভেবে দেখো, প্রস্তাবে রাজি হবে নাকি সাদা মানুষটাকে ফেলে দেব আমরা কুমিরের গুহায়? ঠোঁট দুটি কেঁপে উঠল জোয়ানা। পরিষ্কার দেখতে পাচ্ছে ফোকরের ভেতর লিওনার্দের মাথা আর কাঁধ অদৃশ্য হয়েছে। 3 পুরোহিত অপেক্ষা করছে পুরো দেহটা ওখানে গুজে দেবার জন্য। তাড়াতাড়ি জবাব দাও, ধমকের সুরে বলল নাআম। আমি আর দেরি করতে রাজি নই। ছেড়ে দাও ওকে, ফিসফিস করে বলল জোয়ানা। আমি ওরফানকে বিয়ে করব। খুব ভালো, হাসল নাআম। নতুন সুরে শীষ দিল। সেটা শুনে পুরোহিতের আরেকটা নির্দেশ দিল সোয়া। লিওনার্ডকে ফোকরের কাছ থেকে সরিয়ে নিল তারা। সঙ্গে সঙ্গে দরজাটার প্যানেলটা ওপাশ থেকে আবারও বন্ধ করে দিল সোয়া। কি করছো? চেঁচিয়ে উঠল জোয়ানা। ওর বাঁধন খুলে দাওনি কেন? আমি তো রাজি হলাম তোমার প্রস্তাবে। হুম, রাখাল বালিকা, তোমার কাজ এখনো শেষ হয়নি। আমার সামনে খালি রাজি হলে হবে না, উরফানের সামনেও রাজি হতে হবে। একটু পরে আসবে সে, তাকে পরিষ্কার ভাষায় জানাবে ব্যাপারটা। খবরদার উদ্ধারকর্তার বিষয়ে টু শব্দটি করো না। উরফানের ধারণা ও মারা গেছে। যদি অন্য কিছু বলো তাহলে মরণই কপালে আছে সাদা শয়তানটার। অন্তত ওর মুখের গোজটা খুলে দাও, নইলে দম আটকে মারা যাবে ও। সবই করা হবে, তবে ওরফানের সঙ্গে তুমি কথা বলার পর কখন দেখা করতে চাও? এক্ষুনি, ঝামেলাটা মেটাও যত তাড়াতাড়ি সম্ভব। শুনে খুশি হলাম। শোয়া ফিরে এলো কয়েক মিনিট পর। তাকে দেখে নাআম বলল, সুখবর, সুমতি হয়েছে তোর মালকিনের। যা, ওলফানকে ডেকে নিয়ে আয়, ও নিজের কানেই শুনুক খবরটা। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল সোয়া। বিছানায় বসে পড়ল জোয়ানা। আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, মুখ ঢাকল 2 হাতে। একটু পরে আবার খুলে গেল দরজা। উলফানকে নিয়ে প্রকোষ্ঠে ঢুকল প্রৌঢ়া দাসী। সাবধান, জোয়ানার কানের কাছে ফিসফিস করে বলল নাআম। উল্টোপাল্টা কিছু বলতে যেও না, তাহলে উদ্ধারকর্তা মরবে। কয়েক মুহূর্ত নীরব থাকল জোয়ানা। তারপর মুখ তুলে তাকালো উলফানের দিকে। হাতে একটা বর্শা নিয়ে দাঁড়িয়ে আছে রাজা। পাথরের মতো মুখটাতে কোনো ধরনের অভিব্যক্তি ফুটছে না। কিভাবে জোয়ানা রক্ষা পেয়েছে নরবালির হাত থেকে তা শুনেছি নিশ্চয়ই, কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে কোনো ধরনের বিস্ময় বা ক্রোধ লক্ষ্য করা যাচ্ছে না। বোঝা মুশকিল মনের ভেতরে কি চলছে তার। মর্যাদাবান একজন রাজার মতোই তার ভাবভঙ্গি। কথা বলো উলফান, একটু অপেক্ষা করলো জোয়ানা। রানী, আমাকে বলা হয়েছে আপনি কিছু বলতে চান আমাকে, বলল উলফান। আনুষ্ঠানিকতা বজায় রেখেছি পুরোপুরি। শুনেছি আপনার স্বামী মারা গেছেন, সেজন্য দুঃখ প্রকাশ করছি। নিশ্চিত থাকতে পারেন এই জঘন্য কাজটাতে আমার কোনো হাত ছিল না। হাত ছিল না সাদা পাদ্রী বা বামনটার মৃত্যুতেও। সবই ঘটেছে প্রধান পুরোহিতের নির্দেশে। তার যুক্তি, জনগণের দাবির মুখে দেবতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হয়েছিল সে। মন থেকে নাকি আপনাদের মৃত্যু চায়নি, সেই কারণে গোপনে লুকিয়ে ফেলেছে আপনাকে, বাঁচাতে চাইছে। স্বীকার করছে রানী, আপনাকে জীবিত দেখতে পেয়ে খুব ভালো লাগছে। কয়েক ঘন্টা আগে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আমি। আপনি মারা গেছেন ভেবে উন্মাদ হয়ে গিয়েছিলাম। তারপর এই পুরোহিত আমার সঙ্গে গোপনে দেখা করে, জানায় আসল ঘটনা। সেই সঙ্গে একটা প্রস্তাব দেয়, আপনাকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখা এবং এই দেশে আমার রাজত্ব ফিরে পাবার জন্য। প্রস্তাবটা কি? আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয়া হয়েছে আমাকে। বিনিময়ে নাকি আবার রাজা হিসেবে স্বীকৃতি পাব। জনগণকে বলা হবে আমার প্রেমে আপনি দেবত্ব ত্যাগ করেছেন, বেছে নিয়েছেন সাধারণ এক মেয়ের জীবন। বলতে দ্বিধা নেই, প্রস্তাবটা লোভনীয়। আপনার প্রতি অনুরাগের কথা আগেই প্রকাশ করেছি আমি। এখন যদি আপনার স্বামী মারা গিয়ে থাকেন তাহলে বিয়ে করার ব্যাপারেও আপত্তির কিছু নেই। সে সঙ্গে হারানো সম্মানও ফিরে পাব।
তবে লোভী হয়ে উঠিনি আমি। নামকে জানিয়েছি, আপনি নিজের মুখে যদি আমাকে বিয়ের সম্মতি জানান তবেই শুধু রাজি হব আমি, অন্যথায় নয়। এখন বলুন রানী, আপনার জবাব কি? কথা দিচ্ছি, যাই আপনার মত হোক তা আমি মাথা পেতে নেব। ইতস্তত করল জোয়ানা। পরিস্থিতির গুরুতর, কোনো আশা নেই। উলফানকে সত্যি কথা বললে সঙ্গে সঙ্গে মারা যাবে লিওনার্ড। সোয়া প্রকোষ্ঠের দ্বিতীয় দরজার কাছে দাঁড়িয়ে আছে হুমকি দেবার ভঙ্গিতে। জোয়ানার মুখ দিয়ে উল্টোপাল্টা কিছু বের হলেই দরজার প্যানেল সরিয়ে লিওনার্ডকে খুন করার আদেশ দেবে। নিজেকে নিয়ে ভাবছে না জোয়ানা। উলফান হয়তো রক্ষা করবে ওকে, কিন্তু লিওনার্ড মারা গেলে ওর বেঁচে থেকে লাভ কি? একটাই পথ সামনে, উলফানের স্ত্রী হবার প্রস্তাবের সম্মতি দেয়া। এতে ভালো মানুষটার সঙ্গে মিথ্যাচার করা হবে, কিন্তু বিকল্পও তো আর নেই ওর হাতে। উলফান, বলল ও, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার অবস্থাটা তুমি জানো। মাত্র কয়েক ঘন্টা আগে স্বামী মারা গেছে আমার, তাই মনকে শান্ত করার জন্য কয়েকটা দিন সময় চাই। বিয়েটা না হয় তারপর করা যাবে। আমার তাতে আপত্তি নেই রানী, উলফান বলল, কিন্তু নামের সঙ্গে চুক্তি মোতাবেক বিয়েটা যে আজ রাতেই হতে হবে। আমি আমার আকার রক্ত স্পর্শ করে শপথ নিয়েছি, আপনি রাজি হলে এক মুহূর্ত দেরি করব না। সেই শপথ আমি ভাঙ্গি কি করে? কি বলছো তুমি? মাত্র বিধবা হয়েছে আমি, এক্ষুনি আবার কিভাবে বিয়ের পিড়িতে বসি? দোহাই লাগে, একটু সময় দাও আমাকে। সময় আপনি পাবেন রানী, কথা দিচ্ছি। আজ শুধু আনুষ্ঠানিকতা সারব, তারপর যতদিন না আপনি চাইবেন ততদিন আমি আপনাকে স্পর্শও করব না। এবার মুখ খুলল নাম, বলল, খামোকা কথা বলে লাভ নেই রাখাল বালিকা, বৈধব্যের শোক এ মুহূর্তে তোমার সাজে না। এই বিয়েটার উপর আমাদের সবার জীবন নির্ভর করছে, বিশেষ করে এমন একজনের যার কথা উচ্চারণ না করাটাই ভালো। লিওনার্দের কথা ইশারায় মনে করিয়ে দিল প্রধান পুরোহিত। চকিতে দৃষ্টি বোলালো পাশের কামরার দরজার উপর। তবে ব্যাপারটা বুঝতে পারল না উলফান। বলল, অযৌক্তিক কিছু বলেনি না রানী। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে বাস করছি আমরা। আজ রাতের মধ্যেই ঘোষণা দিতে হবে। আপনি আবার প্রজাদের মাঝে ফিরে এসেছেন, ত্যাগ করেছেন দেবত্ব, আর সেজন্য বিয়েটা এক্ষুনি হয়ে যাওয়া দরকার। বেশ, বলল জোয়ানা, কিন্তু গোপনে বিয়ে করব না আমি। অন্তত তোমার বিশ্বস্ত কয়েকজনকে সাক্ষী হিসেবে হাজির করো এখানে, যাতে ভবিষ্যতে কেউ আমাদের বিয়ের কথা অস্বীকার করতে না পারে। ঠিকই বলেছেন, মাথা ঝাঁকালো উলফান। আপনার ইচ্ছাতেই তাহলে পূরণ হবে। আমার 3 জন ক্যাপ্টেনকে ডেকে আনছি ওর সাক্ষী হিসেবে। রাজার কবজি চেপে ধরল জোয়ানা। আমাকে একা ফেলে যেও না। ইশারা করল না আমার সোয়ার দিকে। এদেরকে আমি বিশ্বাস করি না। সাক্ষী টাক্ষীর আবার কি দরকার? বিরক্ত গলায় বললেন না ঝট করে তার দিকে তাকালো উলফান। রানী যখন চাইছেন তখন সাক্ষী আনতেই হবে। চালাকি করার চেষ্টা করো না বুড়ো, যথেষ্ট খেলিয়েছ আমাকে, আর না। এখন আমার কথা মতো কাজ করতে হবে তোমাকে। কয়েক ঘন্টা আগে তোমাকে খতম করব বলে প্রতিজ্ঞা করেছিলাম, বেঁচে গেছো মোক্ষম একটা টোপ দিতে পেরেছ বলে। তার মানে এই নয় যে নাকে দড়ি বাঁধা জানোয়ারের মতো নাচাবে আমাকে। খবরদার, ধমকে উঠল ও। কোমরের ছুরিটা থেকে হাত সরিয়ে নাও, আমার হাতে বর্ষা আছে, তুমি আমার নাগালেই পাবে না। যদি ভেবে থাকো তোমার চেলাদের ডাকবে, তাতেও লাভ হবে না। আমার লোকেরা জানে আমি কোথায় এসেছি। যদি না ফিরি ওরা তোমার সবাইকে স্বীকার করতে বেরোবে। অতএব বুঝতেই পারছ তোমার জোরাজুরির দিন শেষ হয়ে গেছে। আমার কথাই চলতে হবে তোমাকে। দরজার কাছে যাও, বাইরের প্রহরীকে রাখো। সাবধান, অন্য কিছু করার চেষ্টা করো না। ভয়ে জড়সড় হয়ে গেল বুঝতে পারছে রাজা মিথ্যে হুমকি দিচ্ছে না। দরজার কাছে গিয়ে ডাকলো প্রহরীকে। মন্দিরের সীমানায় আমার 3 জন ক্যাপ্টেন অপেক্ষা করছে, বলল উলফান। ওদেরকে পথ দেখিয়ে নিয়ে আসতে বলো। মাথা ঝাঁকিয়ে নির্দেশটা জানালো 10 মিনিট পরে সামরিক সাজে সজ্জিত 3 ক্যাপ্টেনকে নিয়ে ফিরে এলো প্রহরী। ওদের একজন উলফানের আপন ছোট ভাই, অন্য 2 জন ঘনিষ্ঠ বন্ধু। দরজা খুলে ভেতরে ঢুকতে দেয়া হলো ওদের।
কি ব্যাপার, কি হচ্ছে এখানে? বিস্মিত কণ্ঠে জানতে চাইল উলফানের ভাই। বন্ধুগণ, উলফান বলল, একটা বিশেষ কারণে তোমাদের ডেকেছি। ভালো করে তাকালে দেখতে পাবে আকা, আমাদের দেব আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। তিনি এখন আমাকে বিয়ে করবেন। চমকে উঠল 3 যোদ্ধা। ওরা কিছু বলতে পারার আগেই উলফান বলল, ধৈর্য ধরো, সময়ে সবাই জানতে পারবে তোমরা। আপাতত আমাদের বিয়ের সাক্ষী হও। নাম, শুরু করো অনুষ্ঠান। পরের আধ ঘন্টা একটা ঘোরের মধ্যে কাটল জোয়ানার। দেখল এবং শুনল সবই, কিন্তু ঠিকমতো অনুভব করল না কিছু। উলফানের পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো ও। সামনে নাম বিড়বিড় করে আবৃত্তি করতে থাকলো ধর্মীয় মন্ত্রতন্ত্র। উচ্চস্বরে ডাকতে থাকলো আকা আর জালকে। কল্পনার চোখে কয়েক মাস আগের দৃশ্যটা দেখতে পেল জোয়ানা। মনে পড়ে গেল ঠিক এভাবেই পেরেরার আস্থানায় পাশাপাশি দাঁড়িয়েছিল ও আর লিওনার্দ। সামনে ছিল ফ্রান্সিসকো। সেই স্মৃতি ভুলে যেতে চেয়েছিল ও, অথচ কি আশ্চর্য, নিয়তি সেই একই অবস্থায় আবার ফেলে দিয়েছে ওকে। চেতনা থেকে সবকিছু হারিয়ে গেল ওর। অবর্ণনীয় এক কষ্টে ভরে গেল ভেতরটা। হঠাৎ করেই সচেতন হয়ে উঠল জোয়ানা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। উলফান হাঁটু গেড়ে চুমু খাচ্ছে ওর হাতের উল্টো পিতে। শুভেচ্ছা রাখাল বালিকা, হাসল রাজা। কুয়াশা মানবদের নতুন রানী হয়েছে তুমি। সম্বোধন পাল্টে ফেলেছে। তুমি করে ডাকছি জোয়ানাকে। জয়ধ্বনি করে উঠল 3 ক্যাপ্টেন। আমি তো এখন এদেশের রানী উলফান, জিজ্ঞেস করল জোয়ানা। হ্যাঁ প্রিয়া। রানী হিসাবে তো আমার কিছু ক্ষমতা আছে, তাই না? অবশ্যই। এখন এদেশে সবাই তোমার প্রজা। তোমার প্রতিটা আদেশ পালন করতে বাধ্য সবাই, শুধুমাত্র ধর্মীয় ব্যাপার স্যাপার ছাড়া। বেশ। 3 ক্যাপ্টেনের দিকে ফিরল জোয়ানা। আমার প্রথম আদেশ হচ্ছে, এক্ষুনি এই পুরোহিত আর ওর মেয়েকে গ্রেফতার করো তোমরা। চমকে গেল উলফান। ক্যাপ্টেনদের চেহারাতেও ভয় করল দ্বিধা। নাম চেষ্টা করল দরজার দিকে ছুটে যেতে। বর্ষা তুলে তার পথ রোধ করল উলফান। থামো। রানীর এই আদেশের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা সেটা শুনব। তার আগে পালিত হোক ওর ইচ্ছে। বন্ধুরা, গ্রেফতার করো ওকে। সঙ্গে সঙ্গে সচল হয়ে উঠল 3 যোদ্ধা। নাম কোমর থেকে ছুরি বের করতে চাইল, কিন্তু পারল না। অস্ত্রটা কেড়ে নিয়ে তাকে চাপটে ধরল একজন। অন্য 2 জন ছুটে গেল সোয়াকে ধরতে। প্রৌরা দাসী তখন দরজার প্যানেলটা খোলার চেষ্টা করছে। খবরদার, ওকে দরজার কাছে থাকতে দিও না, চেঁচালো জোয়ানা। টেনে খিচড়ে দাসীকে বিছানার কাছে নিয়ে এলো 2 যোদ্ধা। মাটিতে শুইয়ে গলার উপর চেপে ধরল বর্ষার ডাবা। অবস্থা বেগতিক দেখে স্থির হয়ে গেল সোয়া। তোমার নির্দেশ পালিত হয়েছে রানী, বলল উলফান। এবার কারণটা ব্যাখ্যা করবে? হ্যাঁ করব, বলল জোয়ানা। এই 2 শয়তান তোমার কাছে মিছে কথা বলেছে উলফান। উদ্ধারকর্তা মারা যায়নি, ওকে দরজার ওপাশে কামরায় বন্দি করে রাখা হয়েছে। আমিও নিজ থেকে তোমাকে বিয়ে করতে রাজি হইনি। উদ্ধারকর্তাকে মেঝের একটা গর্ত দিয়ে কুমিরের গুহায় ফেলে দেবার ভয় দেখিয়েছে আমাকে ওরা। বলেছে তোমাকে বিয়ে করতে রাজি না হলে ওকে মেরে ফেলবে। তাই আমি সম্মতি জানিয়েছি। ওরা আসলে আমাদের দুজনের সাহায্য নিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছিল ক্ষমতা টিকিয়ে রাখতে। ভেবেছ তোমাকে বেশি দিন রাজা থাকতে দিত? কখনো না। মতলব হাসিল হলেই আমাদের দুজনকেই খুন করতে ওরা। মিথ্যে কথা, প্রতিবাদ করল নাম। চুপ, ধমক দিল জোয়ানা। তাকালো উলফানের দিকে। দরজাটা খুললেই বুঝতে পারবে আমি সত্যি কথা বলছি কিনা। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেছে উলফান। বলল, একটু দাঁড়াও রানী। যদি তোমার কথা সত্যি বলে মেনে নেই, তার মানে কি এতক্ষণ যা ঘটল তার কোনো মূল্য নেই? এই বিয়ে, আমৃত্যু পরস্পরের সাথী থাকার শপথ, সব মিথ্যে? তুমি আমার স্ত্রী নও। ঠিক ধরেছ উলফান। মুখটা গম্ভীর হয়ে গেল রাজা। বলল, তাহলে আমাকেও অন্যায়ের পথ বেছে নিতে হচ্ছে। মোরক তোমার উদ্ধারকর্তা, আমি তোমাকে হারাতে রাজি নই। চেহারা থেকে রক্ত সরে গেল জোয়ানার। এ কি শুনছে ও? উলফান কি পাগল হয়ে গেছে? ঠিকই শুনেছ তুমি রানী, বলল উলফান। আমি তোমাকে হারাতে রাজি নই। কি পরিস্থিতিতে তুমি সম্মতি জানিয়েছ সেটা দেখার প্রয়োজন নেই আমার।
আমি তো কোনো জোর খাটাইনি। তুমি যা বলেছ তা নিজের ইচ্ছাতেই বলেছ। আমি সেটা বিশ্বাস করেছি। বেশ শপথ উচ্চারণ করেছে পবিত্র মনে। তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি রানী। এখন আর তোমাকে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারবো না। তাই বলে তুমি আমার স্বামীকে খুন করবে? না, ওকে মরতেই হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে আমি ওকে এই দেশ ছেড়ে নিরাপদে চলে যেতে দিতে রাজি আছি। কাতর চোখে উলফানের দিকে তাকালো জোয়ানা। আমি অন্তত তোমার কাছে এটা আশা করিনি উলফান। অসহায় একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিতে চাইছো তুমি। কেন? ভালোবাসার জন্য? ভালোবাসার নামে মনুষ্যত্বকে বিসর্জন দেবে তুমি? তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম। এই কি তার প্রতিদান, নাকি আমার শাস্তি? হ্যাঁ, মিথ্যে বলেছি আমি। স্বামীকে বাঁচানোর জন্য নাম আর সোয়ার অন্যায় প্রস্তাবে সম্মতি জানিয়েছি। কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি এই কাজ করতে না? দম নিল ও। তোমার শক্তি আছে উলফান, চাইলে জোর খাটাতে পারো আমার উপর, কিন্তু জেনে রাখো তাতে লাভ হবে না। আমাকে তুমি বেঁধে রাখতে পারবে না। এই অবমাননা সইব না আমি। তার চেয়ে মৃত্যুকে বেছে নেব। শেষ পর্যন্ত তোমার কাছে থাকবে শুধু অসম্মান আর ভালোবাসা হারানোর বেদনা। ওর কথায় কান দিও না, চেঁচিয়ে উঠল সোহান। মিথ্যে হুমকি দিচ্ছে আমার মালকিন। কখনো আত্মহত্যা করবে না উনি। এখন মানতে পারছে না বটে, কিন্তু একবার তোমার ঘরণী হয়ে গেলে তোমাকে ভালোবাসতে শুরু করবেন। আমি জানি। তাছাড়া কিসের স্বামী? উদ্ধারকর্তার সঙ্গে ঠিকমতো তো বিয়েই হয়নি ওর। একটা রাতও একসঙ্গে কাটায়নি ওরা। এই বিশ্বাসঘাতিনীর কথার কোনো জবাব দেব না আমি, শান্ত গলায় বলল জোয়ানা। কি করবে সেটা তোমার উপর ছেড়ে দিচ্ছে উলফান। তবে জেনে রাখো, জোর খাটিয়ে কোনোদিনই আমার মন পাবে না তুমি। পাবে শুধু ঘৃণা। উদ্ধারকর্তায় আমার সব। এখন তুমি ঠিক করো, ত্যাগী একজন বন্ধু হবে আমার, নাকি হীন একজন স্বার্থান্বেষী? মহৎ হবে নাকি নীচ? মাটিতে বসে পড়ল ও। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। বুকটা কেমন যেন করে উঠল উলফানের। জোয়ানার দিকে আর তাকিয়ে থাকতে পারল না। মুখ ঘুরিয়ে নিল, যেন সাহস পাচ্ছে না। ডুবে গেল ভাবনায়। খানিক পরে নিজেকে সামলে নিল রাজা। বলল, উঠে দাঁড়ান রানী, কান্না থামান। আমার তরফ থেকে ভয়ের কিছু নেই আপনার। সম্বোধনের পরিবর্তনটা কান এড়ালো না জোয়ানার। ঝট করে মুখ তুলে তাকালো ও। উলফান ওকে উঠে দাঁড়াতে সাহায্য করল। বলল, আপনি আমার মনটা কাঁচের মতো দেখতে পান রানী। এসব কথা বলেন যা আমার পক্ষে এড়ানো সম্ভব হয় না। আমাকে ঠিকমতোই চিনতে পেরেছেন। আমি অসম্মান নিয়ে বাঁচতে পারবো না। পারবো না আপনার ঘৃণাও সহ্য করতে। তবে আমার হৃদয় ভেঙে গেছে। দয়া করে আপনার ওই সুন্দর মুখটা লুকিয়ে রাখবেন আমার সামনে। কি হারিয়েছি তা দেখে যেন কষ্টটা আবার না বাড়ে। মুঠো করে উলফানের হাত ধরল জোয়ানা, ধন্যবাদ জানালো। বাহ বাহ, টিটকারি সুরে বলল সোয়া। তোমার বিরাট উন্নতি হয়েছে দেখছি। ভালোবাসার বদলে ধন্যবাদ পাচ্ছ। তোমার মতো বোকা আমি জীবনে দেখিনি উলফান। নইলে প্রেমের লড়াই এত সহজে হাল ছাড়তে না। খামোশ, গর্জে উঠল উলফান। বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো হারামজাদি। সঙ্গীদের দিকে তাকালো। পাশের প্রকোষ্ঠের দরজাটা দেখে বলল, খোলো ওটা। একজন যোদ্ধা এগিয়ে গিয়ে ছিটকিনি নামালো। তারপর টান দিল পাল্লাটা। খুলল না ওটা। উলফানের কানে ফিসফিস করে লোকানো স্প্রিংয়ের কথাটা বলল জোয়ানা। ছোঁয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাজা, এই বেটি, দরজা স্প্রিংটা কোথায়? সেটা নিজেই খুঁজে নাও না, মুখ বাঁকিয়ে বলল দাসী। মেয়ে মানুষের মনের দরজা খুলতে জানো না, অন্তত ঘরের দরজাটা তো খুলতে শেখো। এ বেটি বড্ড বকবক করছে, বিরক্ত গলায় বলল উলফান। তাকালো সোয়ার গলার বর্ষা ঠেকে রাখা যোদ্ধার দিকে। এই, এর পেটের মধ্যে বর্ষাটা ঢোকাতে শুরু করো। আস্তে আস্তে ঢোকাবে, যতক্ষণ না কথা বলে ততক্ষণ পর্যন্ত। যদি একেবারেই চুপ থাকে তাহলে পুরোটাই ঢুকে দিও। মাথা ঝাঁকিয়ে সোয়ার পেটে বর্ষার ডকা ঠেকালো যোদ্ধা। সঙ্গে সঙ্গে সাহস উবে গেল দাসীর। ঠাট্টা মস্করা থামিয়ে গড় গড় করে বলে দিল দরজা খোলার কৌশল। বরফে ঢাকা ঢালের ছায়ায় কিছুটা সময় বিশ্রাম নিল অটার। তারপর ঘুরে ঘুরে দেখতে শুরু করলো উঁচু জায়গাটা। যদি সম্ভব হয় তাহলে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাবে। রাত নামা পর্যন্ত অপেক্ষা করবে
এরপর অন্ধকারের আড়াল দিয়ে দেখা করতে যাবে উলফানের সঙ্গে। তবে কিছুক্ষণের মধ্যে হতাশ হতে হলো ওকে। নামবার কোনো সহজ পথ নেই। যে পথে এসেছে সে পথে ফিরে যেতে হবে। পাহাড়টার এপাশটা অত্যন্ত খাড়া, প্রায় 300 ফুট উঁচু। 3টা ধাপ হয়ে উঠে এসেছে উপর দিকে। দড়ি ছাড়া নামা কোনো মতেই সম্ভব নয়। গুহামুখের বাম দিকে গুনে গুনে 400 কদম হাঁটল। ওখানে সরু একটা কার্নিশের মতো অংশ বেরিয়ে আছে পাহাড়ের গা থেকে। পা রাখতেই মরমর করতে থাকলো। এগুলোর আর সাহস পেল না, তাই ফিরে এলো। চেষ্টা করলো ডান দিকে যেতে। ওদিকে খুব ব্যাদান করে আছে বিরাট একটা ফাটল, লাফ দিয়ে পেরোনোর অসম্ভব। যাবার জায়গা না পেয়ে গুহামুখের কাছে ফিরে এলো অটার। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করতে শুরু করলো ও। দিনের আলো থাকবে আরো অনেকক্ষণ। আধার নামার আগে জলাশয়ের দিকে দিয়ে বেরোনোর চেষ্টা করা ঠিক হবে না। কি করা যায় তাহলে? নিচে নামার চেষ্টা বৃথা। কিন্তু উপরে গগনচুম্বী পাহাড়ি ঢাল দেখতে পাচ্ছে অটার তার সামনে। উঠে গেছে বহুদূর, চূড়াটা তুষারের মুকুটে ছাওয়া। ওখানে ভোরের প্রথম সূর্যকিরণ প্রতিফলিত হয়। তবে ঢালের পুরোটাই বরফে ঢাকা নয়। মাঝে মাঝে উন্মুক্ত মাটি আর লতাপাতায় জঙ্গল চোখে পড়ছে। ঢালের অন্য পাশে কি আছে দেখা দরকার। তাছাড়া খিদেও পেয়েছে অটারের। লতাপাতার মাঝে খাওয়ার মতো কিছু পাওয়া যেতে পারে। তাই ঢাল বেয়ে উঠতে শুরু করলো ও। একটু পরে পৌঁছে গেল প্রথম ঝোপটার কাছে। মুখ বাঁকিয়ে ফেলল সঙ্গে সঙ্গে। জিনিসটা চিনতে পেরেছে। প্রথম দিন এসব লতাপাতাই খেতে দেওয়া হয়েছিল ওকে। হতাশ চোখে উপরে তাকালো। বুঝতে পারল পাহাড়ের গায়ে এ জিনিস ছাড়া অন্য কোনো খাবার নেই। কি আর করা, চরম বিতৃষ্ণা নিয়ে বিচ্ছিরি স্বাদের ওই লতাপাতাই মুখে দিল ও। পেটকে শান্ত করল। তারপর আবার শুরু করলো ঢাল বাইতে। বেশ সময় লাগলো চূড়া পর্যন্ত পৌঁছতে। খাটুনিও হলো। চিত হয়ে শুয়ে হাঁপাতে থাকলো অটার। ধাতস্থ হবার পর উঠে বসল। তাকালো নিচে। কুয়াশা মানবদের শহরটা চোখে পড়ল। এত উপর থেকে গুটি গুটি বিন্দুর মতো লাগছে এক একটা বাড়ি ঘরকে। জালের মূর্তিটাও খুব ছোট দেখাচ্ছে। আনমনে মাথা নাড়ালো ও। তারপর পাহাড়ের উল্টো পাশে নজর দিল। পর মুহূর্তে অবাক হয়ে গেল। এ কি দেখছে? পাহাড়ের এ পাশ আর ও পাশের আকাশ পাতাল ফারাক। কুয়াশা মানবদের এলাকা বরফে ঢাকা, শীতল, গাছগাছালি বলে কিছুই নেই। কিন্তু উল্টো দিকে সবুজে সবুজ। পাহাড়ের বরফ অবশ্য নেমে গেছে বহুদূর, প্রায় গোড়ার কাছাকাছি। কিন্তু এরপরই শুরু হয়েছে ঘাসে ঢাকা একটা বিস্তীর্ণ সমতল প্রান্তরের। ওটা শেষ মাথা থেকে শুরু হয়েছে ঘন সবুজ জঙ্গল। জঙ্গলটা কতদূর বিস্তৃত তা বোঝা গেল না। সবুজের এই সমারোহে চোখ জুড়িয়ে গেল বামনের। ওখানে যাবার পথ খুঁজল অটার চঞ্চল দৃষ্টিতে। পেল, তবে তা না পাবার মতোই। বিরাট একটা গিরিখাত পার হতে হবে সবুজ প্রান্তরে পৌঁছতে হলে। পেরোনোর ব্যবস্থা যেটা আছে তা অত্যন্ত বিপজ্জনক। খাদের মাঝখানে একটা পাথরের প্রাচীর উঠে এসেছে। তৈরি হয়েছে ধনুকের মতো বাঁকা একটা প্রাকৃতিক সেতু। সেতুর উপরটা কোথাও সমতল, কোথাও বা এবড়ো থেবড়ো। প্রশস্ত সব জায়গা সমান নয়। দুপ্রান্তে মোটামুটি চওড়া হলেও মাঝখানে বিভিন্ন জায়গায় এতই সরু যে ঠিকমতো পা ফেলা যাবে কিনা সেটাই সন্দেহ। এক জায়গায় মনে হলো একটা ফাঁকও আছে, অন্তত কয়েক গজ। তার উপর পুরোটাই ঢেকে আছে পিচ্ছিল বরফে। দুপাশ একেবারে খাড়া। কোনো মতে পা হরকালে একেবারে কয়েকশো ফুট নিচে আছড়ে পড়তে হবে। সেতুটা ভালো করে দেখার সিদ্ধান্ত নিল অটার। কাছে এগিয়ে গেল। ঢাল থেকে কুড়িয়ে নিল একটা মাঝারি পাথর। কালের প্রবাহে একেবারে মসৃণ ওটার শরীর, ঠিক যেন একটা কবর ফলক। সেতুর প্রান্তে একেবারে শোয়ালো ওটা। তারপর ধাক্কা দিল। ঢালু সেতু ধরে বরফের উপর দিয়ে পিছলে চলে গেল ওটা। গতি বাড়ছে প্রতি মুহূর্তে। ফাঁকা জায়গাটায় গিয়ে একটা একটা লাফ দিল পাথরটা। নিরাপদে পার হয়ে গেল বাতাস কেটে। তারপর আছড়ে পড়ল ওপাশে। সেতুর প্রান্তে গিয়ে থেমে গেল। খুশি হয়ে উঠল অটার। সেতু পেরোবার একটা উপায় দেখতে পাচ্ছে। পাথরের উপর বসে পড়লেই হয়, পিছলে সহজেই নেমে যাওয়া যাবে। নিশ্চিত হবার জন্য আরেকটা পাথর নিল ও। আগেরটার চেয়ে ভারী। একই কায়দায় সেতুর উপর শুইয়ে ঠেলে দিল। তবে এটার ভাগ্য আগেরটার মতো হলো না। ফাঁকা জায়গার কাছে গিয়ে লাফ দিল ঠিকই, কিন্তু দূরত্বটা পেরোনোর আগেই খসে পড়ল। হারিয়ে গেল গিরিখাতের তলায়।
গাল দিয়ে উঠল বামন। খুশি টুসি ভাবটা উধাও হয়ে গেছে ভেতর থেকে। শেষবারের মতো পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। আরও একটা ভারী পাথর ঠেলে দিল সেতু দিয়ে। অবাক ব্যাপার, এটা আবার পেরিয়ে গেল ফাঁকা জায়গাটা। কি আশ্চর্য! বিভ্রান্তিকর ফলাফলটা দেখে ধাঁধায় পড়ে গেল অটার। শেষে ঠিক করল এই পথে যাবার চেষ্টা করে প্রাণের ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে কুমিরের গুহা দিয়ে জলাশয় ধরে শহরে ফেরাই ভালো। গুহামুখের কাছাকাছি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো। চূড়া থেকে নামার পথে আরও কিছু লতাপাতা নিয়ে এসেছে বামন। অস্তমান সূর্যের আলোয় বসে ওগুলো খেয়ে নিল, শক্তি সঞ্চয় করল। তারপর ঢুকে পড়ল গুহায়। জলাশয় থেকে কিভাবে উঠবে সেটা জানে না, তবে এ নিয়ে মাথায় ঘামালো না। যখন কাটটা তখন দেখা যাবে। পাহাড়ি ঢাল থেকে একটা শক্ত লাঠি নিয়ে এসেছে অটার। ওটা দিয়ে দেয়াল স্পর্শ করে এগিয়ে চলল ও অন্ধকারে। যাবার সময় ঢালু টানেলটা বেয়ে উপর দিকে উঠছিল, কিন্তু এখন নামছে, তাই বেড়ে গেল গতি। খুব অল্প সময়ে জলাশয়ের দিককার গুহামুখে পৌঁছে গেল ও। পানির শব্দ ভেসে আসছে জলাশয় থেকে, আর কোনো আওয়াজ নেই। সাবধানে মুখ বাড়িয়ে উকি দিল বামন। পুরো অ্যাম্ফিথিয়েটারটা খালি, কেউ নেই গ্যালারিতে। পানিতে নামবে কিনা ভাবল। সঙ্গে লাঠি আর দড়িটা আছে, ওগুলোর সাহায্য নিয়ে জলাশয়ের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করা যেতে পারে। পরিকল্পনাটা খতিয়ে দেখতেই দুর্বলতা ধরা পড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধের মতো দেয়াল বাইতে গেলে খামোখায় বিপদে পড়বে। কোথায় হাত পা অথবা দড়ি লাঠি আটকাবে সেটাই তো দেখতে পাবে না। এর চেয়ে আলো ফুটলে সাফল্যের সম্ভাবনা বেশি। ঠিক করল ও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চেষ্টা চালাবে, কেউ জেগে ওঠার আগে। গুহার ভেতরে চলে এলো অটা। মরা কুমিরের লেজের একটা পিছনে গিয়ে বসে পড়ল মেঝেতে। একটু পরেই একাকিত্ব চেপে বসল স্নায়ুর উপর। ঘুমাতে চাইল, কিন্তু পারল না। চোখ মুদলে ভেসে উঠল কুমিরের কবলে পড়ে মারা যাওয়া মানুষগুলোর হাড়গোড়। অতৃপ্ত আত্মারা যেন ফিসফিস করে বেড়াচ্ছে নির্জন গুহাটার ভেতর। চোখ খুলে কুমিরটার দিকে তাকাতেই আরো আতঙ্ক বাড়ল। ড্যাব ড্যাব করে প্রাণহীন চোখ দুটো যেন চেয়ে আছে ওর দিকে, প্রতিশোধ নিতে চাইছে। অটারের কুসংস্কারচ্ছন্ন হৃদয় ভয়ে অস্থির হয়ে উঠল। আপন মনে কথা বলতে শুরু করলো ও। নিশ্চয় কুমিরটা একটা পিশাচ, বলল ও। মরে গিয়েও তাই ফিরে আসছে আমাকে খুন করতে। ইস, এর চেয়ে জ্যান্ত থাকলেই তো ভালো হতো, লড়াই করতে পারতাম। ভূতের সঙ্গে এই রক্ত মাংসের শরীর নিয়ে লড়াই করি কিভাবে? আচ্ছা, আমার সঙ্গে তো দড়ি আছে, গলায় ফাঁস লাগাবো নাকি? নিজে ভূত হয়ে তো তাহলে ঠেকাতে পারবো পিশাচটাকে। আচমকা শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল অটারের। বাতাসের মধ্যে একটা অশরীরী কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। চাপা গলায় কে যেন ডাকছে ওকে। হয়তো পরিষ্কার শুনতে পাচ্ছে, কোনো ভুল নেই। কান পাতল ও। গলাটা চিনতে পারল সঙ্গে সঙ্গে। এ তো ওর মনিবের গলা। বাস কি তবে মারা গেছেন? মৃত্যুর ওপার থেকে ডাকছেন ওকে। অটার, অটার। ডোক গিলল বামন, জবাব দিতে পারল না। গা কাঁপছে। কে ওখানে? আবার বলল কণ্ঠটা। অটার, তুমি? সাহস সঞ্চয় করলো অটার, গলা খাকারি দিয়ে বলল, জি বাস, আমি। বুঝতে পারছি আপনি মারা গেছেন, আমাকেও ডাকছেন আপনার সঙ্গে যোগ দিতে। একটু অপেক্ষা করুন, দড়িটা খুলে নেই, গলায় ফাঁস লাগিয়ে তারপর আসছি আপনার কাছে। হালকা একটু হাসি ভেসে এলো। শুনে খুব খুশি হলাম অটার, তবে ব্যাপার হয়েছে কি, আমার সঙ্গে যোগ দিতে হলে জ্যান্ত অবস্থাতেই যোগ দিতে হবে তোমাকে। জ্যান্ত থেকে আপনার মতো মারা মানুষের সঙ্গে কিভাবে যোগ দেব বাস? এবার বিরক্ত হলো লিওনার্ড। গাধা কোথাকার, আমি এখনো মরিনি। তাহলে বাতাসের মধ্যে ভাসছেন কেন বাস? কোথায় আপনি? কাছে আসুন, আমি স্পর্শ করে দেখি। কাছে আসার ক্ষমতা নেই আমার। হাত পা বাঁধা অবস্থায় একটা কুঠুরিতে পড়ে আছি, তোমার মাথার উপরে। মেঝেতে একটা ফুকর আছে, ওটা দিয়ে কথা বলছি তোমার সঙ্গে। দড়ি আছে বললে না? তাহলে ওটা বেয়ে উপরে এসো আমার কাছে। এতক্ষণে রহস্যটা ধরতে পারল অটার। হাতের লাঠিটা উঁচু করে ধরল। গুহার ছাতে ঠেকে গেল ওর মাথা। ঠুকতে ঠুকতে ফুকরটা খুঁজে বের করল। পেয়েছি বাস।
উত্তেজিত গলায় বলল অটার। ফোকরটা পেয়েছি। ভালো, লিওনার্ড বলল। তাড়াতাড়ি এসো, আমি বিপদের মধ্যে আছি। কোমর থেকে দড়িটা খুলে নিল অটার। লাঠির মাঝখানে বাঁধলেও ওটার একটা প্রান্ত। তারপর বর্ষার মতো লাঠিটা ছুড়ে দিল ফোকরের মাছ দিয়ে। কুঠুরির মেঝেতে ওটা আছড়ে পড়তেই আবার টানতে শুরু করলো। লাঠিটা দৈর্ঘ্যে ফোকরের চেয়ে বড়, মুখের কাছে এসে আটকে গেল। টানাটানি করে দেখে নিল অটার খুলে যাবার ভয় আছে কিনা। সন্তুষ্ট হতেই তরতর করে বাইতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোকর গলে ঢুকে গেল লিওনার্দের প্রকোষ্ঠে। ভেতরটা অন্ধকার। আপনি কোথায় বাস? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো অটার। এখানে, জবাব দিল লিওনার্দ। তোমার কাছে ছুরি টুরি আছে? আমার হাত পা বাঁধা। ছুরি নাই বাস, বড়শি বানিয়েছিলাম, ওটা আটকে আছে কুমিরটার মুখের ভেতর। উফ বাস, কি লড়াইটা না হয়েছে। ওসব পরে শুনবো, বাধা দিয়ে বলল লিওনার্দ। খালি হাতে গেটগুলো খুলতে পারো কিনা দেখো তো। হাতড়ে হাতড়ে মনিমের বাঁধন খুঁজে বের করলো অটার। তারপর দাঁত দিয়ে কামড়ে ঢিল করলো দড়ির গেট। কিছুক্ষণের মধ্যেই মুক্ত করে ফেলল লিওনার্দকে। রাখাল বালিকা কোথায় বাস? জানতে চাইল বামন। ওদিকে, পাশের কামরায়। দাঁড়িয়ে হাত পা ঝাড়া দিল লিওনার্দ। হাত দিয়ে ডলে স্বাভাবিক করে নিল রক্ত চলাচল। বলল, আমাদেরকে আলাদা করে ফেলেছে ওরা। তারপর আমাকে হাত পা বেঁধে ফুকুর দিয়ে কুমিরের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, সম্ভবত জোয়ানাকে কোনো একটা প্রস্তাবে রাজি করানোর জন্য। কি বলেছে ও জানি না, হয়তো রাজি হয়ে গেছে। আমাকে এরপর ফেলে রেখে চলে গেছে ওরা। মাঝে মাঝে শুধু ভিতরে এসে দেখে যাচ্ছি কি অবস্থায় আছি। মুখের গোছটা বের করতে পেরেছিলাম, বাঁধন খুলতে পারিনি। হঠাৎ নিচ থেকে শুনলাম তোমার গলা। যাই হোক, যে কোনো মুহূর্তে ব্যাটার আবার ফিরে আসবে, আমাদের তৈরি থাকতে হবে। তার আগেই ফোকর গলে পালিয়ে গেলে ভালো হয় না? শহরের পেছন দিকটার পাহাড়ে যাবার একটা পথ খুঁজে পেয়েছি আমি বাস। জোয়ানাকে ফেলে আমি পালাবো না অটার, ওকে উদ্ধার করতে হবে। চিন্তার কিছু নেই। আমাকে পাহারা দেবার জন্য মাত্র 2 জন পুরোহিত রেখেছে ওরা। পরের বার ভেতরে ঢুকলেই ওদেরকে কাবু করব আমরা। ওদের ছুরিগুলো কেড়ে নেব। হাতে 2টো অস্ত্র এসে গেলে জোয়ানাকে উদ্ধার করতে সুবিধাই হবে। বেশ, আপনার যা মর্জি। লাঠিটা আপনি রাখুন বাস। আর তুমি? দড়িটা তো আছেই, হাসলো অটার। ব্যাটাদের হাতে আলো থাকে নিশ্চয়ই। তা থাকে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা দাঁড়াবো কোথায়? এদিকে এসো। হাত ধরে অটারকে প্রকোষ্ঠের মূল দরজার পাশে নিয়ে গেল লিওনার্দ। দেয়ালের সঙ্গে পিঠ মিশিয়ে দাঁড়াতে বলল। দড়ি খুলে লাঠিটা মনিবের হাতে তুলে দিল বামন। নিজে বানালো একটা ফাঁস। সাবধান অটার, সতর্ক করল লিওনার্দ। শব্দ যেন না হয়। কিচ্ছু ভাববেন না, ব্যাটারা মুখ খোলারই সময় পাবে না। শুরু হলো অপেক্ষার পালা। একটু পর লিওনার্দ জিজ্ঞেস করলো, অটার, সত্যি কি তুমি কুমিরটাকে মেরেছ? জি বাস, গর্বের সুরে বলল অটার। বড়শিটা আটকে দিয়েছিলাম মুখে, তবে তারপরও কম ঝক্কি হয়নি। আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিল শয়তানটা, কোনো রকমে বেঁচে এসেছি। নামের মুখে লড়াইয়ের কথাটা শুনেছি। পাল্লা দিয়ে নাকি তুমি সাঁতার কেটেছ ওটার সঙ্গে? দেখিয়েছ বটে। দেখ, কি যে বলেন। লজ্জা পেয়ে গেল অটার। জয়ের পেছনে আপনার ভূমিকা কম ছিল না। আমার ভূমিকা? লিওনার্দ অবাক হলো। আমি আবার কি করলাম? শুরুতে তো কুমিরটার বদখত চেহারা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ আপনার চেহারা ভেসে উঠল চোখের সামনে। আমাকে কাপুরুষতার জন্য গালাগাল দিচ্ছিলেন বাস। আর যায় কোথায়, খেপে গিয়ে ছুটে গেলাম হারামজাদাটার দিকে। হেসে ফেল লিওনার্দ ওর কথা শুনে। তারপর হঠাৎ থেমে গেল। ঠোঁটের উপর আঙ্গুল চাপা দিল ও। ওরা আসছে। কয়েক মুহূর্ত পর খুলে গেল দরজা। বিশাল দেহী 2 পুরোহিত পা রাখল প্রকোষ্ঠে। একজনের হাতে মোমবাতি, অপরজনের পা দিয়ে ঠেলে বন্ধ করে দিল দরজাটা। সঙ্গে সঙ্গে ওরা কিছু বুঝে ওঠার আগেই ছায়া থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো লিওনার্দ। হাতের লাঠিটা মুগুরের মতো চালালো এক পুরোহিতের মাথায়। হুড়মুড় করে কাটা কলা গাছের মতো মেঝেতে লুটিয়ে পড়ল লোকটা। অটারও হাতের ফাঁসটা নিপুণ দক্ষতায় আটকে ফেলেছে অপর পুরোহিতের গলায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে টানছে।
বাতাসের অভাবে খাবি খেতে থাকলো লোকটা। দড়ির কাজটায় গলা খামচালো, তারপর নেতিয়ে পড়ল। 20 সেকেন্ডও লাগেনি কাজটা শেষ হতে। শব্দ করতে পারেনি দুই পুরোহিত। খুশি হয়ে উঠল লিওনার্ড। অটারকে ইশারা করে ওদের শরীর তল্লাশি করতে শুরু করলো। কপাল ভালো, মোমবাতিটা হাত থেকে পরেও নেবেনি। ওটার আলোয় দুই পুরোহিতের কাছ থেকে ছুরি আর কামরার চাবি কেড়ে নিল ওরা। চমৎকার অটার, বলল লিওনার্ড। অস্ত্র পাওয়া গেল এবার। কথা শেষ করতে পারল না ও, তার আগে লাফিয়ে উঠল বামন। চেঁচালো, ভাস দেখুন। ঝট করে মাথা ঘোরালো লিওনার্ড। দেখল দুই কামরার মাঝখানে দরজাটা খুলে গেছে। ওখান দিয়ে উদয় হয়েছে উলফান, জোয়ানা, নাআম, সোয়া, আরো 3 জন যোদ্ধা। এক মুহূর্তের জন্য যেন থমকে গেল সময়। তারপরেই উলফানের এক ক্যাপ্টেন চেঁচিয়ে উঠল, দেবতাদের দোহায়, মহান জাল ফিরে এসেছেন, ওই দেখো, দুজনকে শিকারও করেছেন তিনি। মেঝেতে পড়ে থাকা দুই পুরোহিতকে দেখালো সে। বিভ্রান্তি দেখা দিল সবার মধ্যে। উলফান আর নাআম একেবারে থতমত খেয়ে গেছে। চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না অটারের জলজ্যান্ত উপস্থিতি। 3 যোদ্ধা বসে পড়ল হাঁটু গেড়ে। জোয়ানা আর লিওনার্ডের দৃষ্টি আটকে গেছে পরস্পরের উপর। অটার বিব্রত। কয়েক মিনিট কেটে গেল ওই অবস্থাতে। হঠাৎ খটাস করে একটা শব্দ হতেই পাই করে ঘুরল অটার। প্রকোষ্ঠের মূল দরজাটা সামান্য ফাঁক হয়েছিল এতক্ষণ, কিন্তু এখন ওটা বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে হাতল ধরে টানাটানি করলো বামন। খুলতে পারল না পাল্লাটা, ওপাশ থেকে আটকে দেয়া হয়েছে। এতক্ষণে যেন হুঁশ ফিরল সবার। উলফান চকিতে তাকালো চারপাশে, তারপর চেঁচালো, নামের মেয়েটা কোথায়? নেই সোয়া। সবার হতভম্ব অবস্থাটা সুযোগ নিয়েছে সে। সন্তর্পণে জোয়ানার প্রকোষ্ঠের ভেতর দিয়ে কেটে পড়েছে, বাইরে গিয়ে আটকে দিয়েছে দরজাটা। হারামজাদি ভেগেছে, সরসে বলল অটার, আমাদেরকে বন্দি করেছে। কথাটা শুনে এক যোদ্ধা ছুটে গেল জোয়ানার কামরায়। কয়েক মুহূর্ত পর ফিরে এসে জানালো ওটার দরজাও আটকে দেয়া হয়েছে। অসুবিধা নেই, লিওনার্ড বলল, আমাদের কাছে চাবি আছে। চাবিতে কাজ হবে না উদ্ধারকর্তা, তিক্ত গলায় বলল উলফান। বাইরে মোটা ছিটকিনি আছে, এপাশ থেকে ওইগুলো খোলা সম্ভব নয়। তাহলে ভেঙে ফেলবো দরজা, বলল লিওনার্ড। কি দিয়ে? কান ঝাঁকালো উলফান। ছিটকিনিগুলো খুবই শক্ত, পাল্লাটাও পুরু। এটা একটা কয়েকখানা উদ্ধারকর্তা। বন্দিরা যাতে দরজা ভেঙে বেরোতে না পারে সেভাবেই তৈরি করা হয়েছে এগুলো। আমাদের ছুরি, তলোয়ার বা বর্ষাতে কাজ হবে না, কাজ হবে না ঠেলাঠুলি করেও। তার মানে আমরা আটকা পড়ে গেছি? আটকে উঠল জোয়ানা। হ্যাঁ, বলল উলফান। তবে তার চেয়েও খারাপ খবর হলো, ডাইনিটা পুরোহিতের খবর দিতে গেছে। ওরা এসেই ফাঁদে পড়া ইঁদুরের মতো খুন করবে আমাদের। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট এর 11তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।